মব কিন্তু সরকারকে খুব সহজে ছাড়বে না। এই সরকার মবকে বাড়তে দিয়েছে, বাড়তে বাড়তে সে ফ্রাঙ্কেনস্টাইনের মতো এখন সরকারের ইমেজ নিয়ে টানাটানি শুরু করেছে। এবং আমাদের বড় বিপদ সামনে আছে। আমরা রোহিঙ্গা ইস্যুতে আমরা খুব ঝামেলা পড়ে যাব। আমাদের 10-12 লাখ লোককে পালতে হচ্ছে, এবং এই যে পালতে হচ্ছে আমরা তো জায়গা দিয়েছি, কিন্তু এখানে তো একটা বড় অঙ্ক আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেতাম, সবচেয়ে বেশি টাকা তো যুক্তরাষ্ট্র দিত। এগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে ভাই। তখন আপনার মানে এই জিনিসটা, এই বোঝা আপনাকে বহন করতে হবে। এদেরকে আপনি তাড়াতেও পারবেন না, কেউ ব্যাক করবে না এদেরকে। তার বোন নাকি তাকে বলছে যে তুমি 10 কোটি মানুষকে খাওয়াইতে পারো, আর 10 লাখ লোককে মানুষ খাওয়াইতে পারবে না। ভাবখানে এরকম যে উনি 10 কোটি মানুষকে নিজে ভাত রান্না করে খাওয়াইতেন। ভাই এইগুলো হলো জানেন কি, যে মানে সরকার প্রধান হওয়ার পর যখন তারা মনে করে এই দেশটা আমার বাবার সম্পত্তি, তখন এই ধরনের মানসিকতা তৈরি হয়। পাশাপাশি যে গণমাধ্যমের এই যে এখনকার এই সময়ের ন্যারেটিভ খুব সরব ভারতীয় বেশ কয়েকটা গণমাধ্যম, এই কথা এই জন্য বলছি যে সর্বশেষ বইমেলায় যে ভবর বই এবং সুলতান নাসরিনের একটা বই নিয়ে যে বিষয়টা হলো, ক্লেম করেছে বেশ কয়েকজন বিপ্লবী এবং তাদের ফেসবুক পোস্টে যে তার 1 ঘন্টার ভেতরে কিভাবে আনন্দবাজারে 30 কি 40 মিনিটের ভেতরে কিভাবে আনন্দবাজারে সে ইন্টারভিউ দিতে পারলো। তার মানে এই বিষয়টা খুব সাজানো গোছানো। আবার ধরেন প্রত্যেকটা দিনই আসলে একটা, কিছুদিন আগে শাওনকে ডিবি অফিসে নেওয়া হলো, তারপরে বইমেলা, একটা দেশে বিচ্ছিন্নভাবে এ ধরনের ঘটনা ঘটেই। কিন্তু আমার কথা হচ্ছে যে কোটানকোট আনন্দবাজার সহ অন্যান্য ভারতীয় মিডিয়া কি একটু বেশি ওয়াচ করছেন কিনা, এইভাবে এটাকে কিভাবে দেখছেন? দেখেন, শুরুর দিকে ভারতীয় মিডিয়া কিছু কিছু মেল প্র্যাকটিস করেছে, আমার এতে কোনো সন্দেহ নেই। এবং যারা যেটা করেছে সেটাকে আসলে সাংবাদিকতার মধ্যে ফেলা যায় না, এটা আমি যেভাবে মনে করি। কিন্তু এই বইমেলার ঘটনা নিয়ে এত তাড়াতাড়ি আপনি যে মিনিটের হিসাব দিলেন, ভাই আজকালকার আপনার সঙ্গে যে আমি কথা বলতেছি, আপনি আছেন আমেরিকায়, আমি আছি বাংলাদেশে, এটা তো সেকেন্ডের হিসাব, এটা তো সেকেন্ডের হিসাব। আপনি বলেন, আপনি আমার সঙ্গে কথা বলতেছেন, মাঝখানে কয় সেকেন্ডের ডিফারেন্স ভাই? তাহলে এগুলি এখন আর সময় লাগে না, এগুলো মুহূর্তেই চলে যায়, মুহূর্তেই তৈরি করে। লিখতেও লাগে না আজকে, আপনি জানেন তো, লিখতেও লাগে না, লিখতেও হয় না, আপনি মুখে বলবেন লেখা হয়ে যাবে। হচ্ছে তো এগুলো, এআই আছে, কত কিছু আছে। তো এখন এগুলি ওইভাবে সাজানো হয় না। কিভাবে সাজাবে? ওই স্টল তো সামনে তো আন্দোলন করছে কারা? তারা তো তৌহিদি জনতা। এই তৌহিদি জনতা জিনিসটা কিনে পাই, এটা তো বুঝলাম না। আমরা কি জনতা না? আমরা কি তৌহিদি মানুষ না? ট্রল হচ্ছে যে মানে চিল্লালে সে তৌহিদি জনতা, মার খেলে সে বৈষম্য বিরোধী এবং পরবর্তীতে কে উদ্যোগ দিল না, শিবির অথবা ছাত্র দল। মানে এটা 3 টার্ম নাকি এখন? এটাই তো, এই যে ট্যাগ লাগাই দেওয়া হচ্ছে, এই যে দেখেন, ওনারাও সরকারও যে বুঝতে পায় না তা না। সরকার কিন্তু এই সমস্ত ঘটনায় খুব আনন্দিত তা কিন্তু নয়। এই ঘটনার প্রেক্ষিতে সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু স্ট্যাটাস দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, এবং মাহফুজ আলম, যাকে নাকি তাদের আদর্শিক নেতা বলে বিবেচনা করা হয়, সে নিজেও কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে এই ধরনের মবকে, এটা বিপ্লব, এটা আন্দোলনের না, আন্দোলন না। একজন লোক, আমার মনে হলো যে আপনি খারাপ, অতএব আপনাকে ধরে আমি মানে 2 চট থাপ্পড় মারার বৈধতা অর্জন করলাম। এটা পৃথিবীর কেউ মানবে না, পৃথিবীর কোনো আইন মানবে না, পৃথিবীর কোনো ধর্মও মানবে না। এরা যে তৌহিদের কথা বলতেছে, এই তৌহিদ যেখান থেকে আসছে আল্লাহ অথবা আমাদের নবী, আমাদের নবী ওটা স্বীকার করেন নাই। আমার নবী ওইটা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের আচরণকে সমর্থন করেন নাই, আপনি পারেন না করতে। এবং এই লোকগুলোর আসলে ধর্মীয় জ্ঞান নিয়ে আমার সন্দেহ আছে। আপনার মনে হলো, হতেই পারে আপনার বন্ধুর মনে হলো, তার বন্ধুর মনে হলো, অথবা আপনার 3 জন যে আমাকে পিটানো শুরু করে দিলেন। ভাই এটা ইসলাম সমর্থন করে না, এটা পৃথিবীর কেউ সমর্থন করে না। তো এই জিনিসটা কিন্তু মাহফুজ আলম বলেছেন, উনি এই কথাগুলো, আমি যে কথাগুলো বললাম এটা কিন্তু আমার কথা না, মাহফুজ আলমের কথা উনি বলেছেন। এখন দেখবেন আপনি ওনার ওই স্ট্যাটাসের নিচে আপনি দেখবেন যে এখন ওনার যারা সমর্থক দিন ছিল তারা আবার এখন ওনাকে গালাগালি করতেছে। মানে মবটা এখন এত পাওয়ারফুল ছিল। ওই যে একটা কথা ছিল না, আপনার ছোটবেলার গল্প পড়ছিলেন, ওই যে আমি তো কম্বলকে ছাড়তে চাই, কম্বল তো আমাকে ছাড়ে না। এদের যে এই অবস্থা, এখন আমি তো মবকে ত্যাগ করতে চাই, মব তো আমাকে ছাড়ে না। মব কিন্তু সরকারকে খুব সহজে ছাড়বে না। এই সরকার মবকে বাড়তে দিয়েছে, বাড়তে বাড়তে সে ফ্রাঙ্কেনস্টাইনের মতো
এখন সরকারের ইমেজ নিয়ে টানাটানি শুরু করেছে, এবং সরকার যাকে থামাবে সে সরকার কিন্তু পারবে না, খুব সহজে পারবে না। যে থামাতে আসবে তাকেও মব অ্যাটাক করবে, যেমন মাহফুজ আলমকে মব অ্যাটাক করেছে। তিনটি প্রসঙ্গ নিয়ে আমি শেষ করবো। সেটা হচ্ছে সর্বশেষ ট্রাম্প এবং মোদির যে বৈঠক, এবং এইটার আগে পিছে এবং ওটার বডি ল্যাঙ্গুয়েজ, চোখের ইশারা, উনি কি বললেন, এটাও আবার এই ন্যারেটিভ গুলো আবার আমাদের বিভিন্ন দল যার যার মতো করে ভাগাভাগি করে স্টেটমেন্ট দিলেন। তো আপনার কাছে এটা তো পুরনো, আমেরিকা কি বলবে বা কি স্টেটমেন্ট আসবে সেটার উপরে আমাদের দেশের রাজনৈতিক দল তাদের স্টেটমেন্ট দিবে। আপনার কাছে এটা কতটা গুরুত্বপূর্ণ, এবং এই যেটা বলা হচ্ছে যে কি পেলো, এবং মোদি এবং ট্রাম্পের এই ইস্যুটা নিয়ে বাংলাদেশি আগামী রাজনীতিটা কোন দিকে এগুবে? ইউএসএইড এর অলরেডি টাকা পয়সা বন্ধ করে দিয়েছে, এগুলো নিয়েও অনেক চর্চা হচ্ছে যে বিশাল সংকটের দিকে যাচ্ছে বাংলাদেশ, এবং বিভিন্ন দল এটাকে নিয়ে বিভিন্ন ভাবে ব্যাখ্যা দিচ্ছে। আপনার কাছে বিশ্লেষণটা কেমন? দেখেন, এটা হলো কি, আপনি তো নিজে আমেরিকায় থাকেন, আপনি তো মোদির ট্রাম্পের পলিসি ভালোই জানেন। ট্রাম্পের যে পলিসি, এই পলিসি এবং ওনার যে কথাবার্তা, ওনার যে কর্মকাণ্ড এর মধ্যে উনি শুরু করেছেন, এতে পৃথিবীর কোনো দেশ খুব স্বস্তিতে আছে, আনন্দে আছে, এটা মনে করি না। ভারতে নেই। ভারতে যে নির্বাচনে বেশি বেশি ভোটার আনার জন্য তাদের যে একটা উদ্যোগ ছিল, গণতন্ত্রের পক্ষে এটা একটা পজিটিভ স্টেপ হিসেবে ছিল, ওটার ব্যাপারে ট্রাম্প কি বলেছে? বন্ধ করে দিয়েছে টাকাটা, প্রায় 350 কোটি টাকার মতো। এবং ট্রাম্প বলেছে কি, মোদি আমার খুব ভালো বন্ধু, কিন্তু এই টাকাটা তো আমাদের আমেরিকার জনগণের জন্য অপচয়, অতএব বন্ধ। এখন উনি তো ইউএসআইডি তো মূল হেড অফিসই বন্ধ। ইউএসআইডির আপনার প্রজেক্ট পৃথিবীর সব দেশই আছে, ভারতেও আছে। যে জিনিসটা থেকে আমি, যেমন গত মাসের 24 তারিখ থেকে আমারই এক আত্মীয়, এগুলো কতটা প্রভাব ফেলবে? অনেক প্রভাব ফেলবে, অনেক প্রভাব ফেলবে। আমারই এক আত্মীয় কেয়ারে চাকরি করতো, ইউএসআইডি একটা প্রজেক্টে চাকরি করতো, সে প্রায় 1.5-2 লাখ টাকা বেতন পেত। গত মাসের 24 তারিখ চাকরি নাই, মুহূর্তের মধ্যে নাই হয়ে গেছে। তো যারা এই সমস্ত এনজিওতে চাকরি করতো তাদের তো মোটামুটি ভালো স্যালারি ছিল, তারা যখন নাই হয়ে গেল, তার মধ্যে একটা প্রভাব পড়বে না? সে তো প্রিপারেশনও নেওয়ার সুযোগ পায় নাই। এটার সাথে রাজনৈতিক দলের মানে ফল ভাগাভাগি করার সম্পর্ক, এখানে রাজনৈতিক দলের কিছু করণীয় নাই রে ভাই। এখানে মনে করেন আপনার ইউনূস সরকার না থেকে যদি হাসিনা সরকার থাকতেন, একই কথা। আমরা যারা হাসিনাকে অপছন্দ করি তারা হয়তো বলতাম এই তো হাসিনা হাইরা গেছে। আবার এখন যারা ইউনূসকে অপছন্দ করে তারা বলতেছে এই তো ইউনূসের সঙ্গে আমেরিকার এত ভালো সম্পর্ক, কই সব তো বন্ধ হয়ে গেল। তো এখন এগুলি বললে হয়তো আমি এক ধরনের আমোদ অনুভব করতে পারি, আত্মতৃপ্তি পেতে পারি, বাট এটা রিয়েলিটি, এটা সারা দুনিয়ার জন্য একটা বাস্তবতা। এই বাস্তবতাকে আপনার মেনে নিতে হবে, এটাকে মেনে নিয়েই আপনার নিজস্ব স্ট্র্যাটেজি সাজাতে হবে। আপনি এই টাকাটা নেট আর পাচ্ছেন না, পাবেন না। এবং আমাদের বড় বিপদ সামনে আছে, আমরা রোহিঙ্গা ইস্যুতে আমরা খুব ঝামেলা পড়ে যাব। আমাদের 10-12 লাখ লোককে পালতে হচ্ছে, এবং এই যে পালতে হচ্ছে আমরা তো জায়গা দিয়েছি, কিন্তু এখানে তো একটা বড় অঙ্ক আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেতাম, সবচেয়ে বেশি টাকা তো যুক্তরাষ্ট্র দিত। এগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে ভাই। তখন আপনার মানে এই জিনিসটা, এই বোঝা আপনাকে বহন করতে হবে। এদেরকে আপনি তাড়াতেও পারবেন না, কেউ ব্যাক করবে না এদেরকে। শেখ হাসিনা সরকার যে একটা কত বড় আত্মঘাতী একটা কাজ করে গেছে, কি এক আশায় সে হয়তো ভেবেছিল তাকে নোবেল টোবেল দেওয়া হতে পারে কিনা জানি না, শুনেছিলাম আর কি ধরনের চিন্তা ভাবনার কথা। তো ওনার নোবেলও পাওয়া হলো না, আমাদের ঘাড়ের উপরে এত বড় একটা জিনিস চালাই দিয়ে এগুলো। এটা আবার উনি বলতেন তখন, তার বোন নাকি তাকে বলছে যে তুমি 10 কোটি মানুষকে খাওয়াইতে পারো আর 10 লাখ লোককে মানুষ খাওয়াইতে পারবে না। ভাবখানা এরকম যে উনি 10 কোটি মানুষকে নিজে ভাত রান্না করে খাওয়াইতেন। ভাই এগুলো হলো জানেন কি, যে মানে সরকার প্রধান হওয়ার পর যখন তারা মনে করে এই দেশটা আমার বাবার সম্পত্তি, তখন এই ধরনের মানসিকতা তৈরি হয় মানুষের সঙ্গে। এরা তো মনে করে না যে আমি এই দেশের মানুষের সেবক। প্রধানমন্ত্রী মানে কি, সে হলো আমার সেবক। জনগণকে সে প্রতিশ্রুতি দেয় যে আমি আপনার সেবা করব, আমার সেবায় কোনো ভুল হলে আপনি আমাকে বলবেন অথবা আমাকে বের করে দিবেন। এই সেবক বলে কি যে আমি খাওয়াই। আরে বাবা, এর কোন জিনিসের মধ্যে পড়ে গেছে? এখনো যদি এরকম মনে করে সমস্যা হবে। আমি মনে করি অনেক ঝামেলা আছে সামনে, এগুলো নিয়ে অর্থনৈতিক ভাবে তো আমরা খুবই জটিল। আবার এদিকে IMF এর ঋণের আপনার এইবারে যে কিস্তিটা আসার কথা ছিল, এটাও তো আসছে না। এটাও মানে নানাভাবে থাপ থুপ দেওয়ার চেষ্টা হচ্ছে, আলটিমেটলি অবস্থা ভালো না।